একবারে ছোট বহুব্রীহি দিগু আর অব্যয় ভাব আছে তো এটা সময় লাগবে না, একবারে অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। তো উপপদ তৎপুরুষ, আচ্ছা ধন্যবাদ। উপপদ তৎপুরুষ শুরু করব, তারপরে স্যার জি বলেন। আমরা তো মূলত এখানে নবম দশমের বইতে তো কমায় দেওয়া আছে 4 প্রকার। হ্যাঁ, চারটায় পড়বেন এখন, এখনকার সব সর্বশেষ বোর্ডের বইয়ে যেটা আছে সেটাই অনুসরণ করব আমরা, কিন্তু আপনাদের শিখে রাখতে হবে সবগুলাই। ঠিক আছে, পুরাতন আছে, নতুন বই 4টা আছে, এরকম একটা। তারপর বিভক্তিগুলো মুখস্থ করার কথা ছিল, করে ফেলছেন কি? জি স্যার, জি স্যার। আচ্ছা বিভক্তি, বহুবচন কি স্যার মুখস্থ করতে হবে? না না বহু বচন মুখস্থ করতে হবে না, এক বচন হলেই হবে। জি স্যার, এক বছরই করছি স্যার। আচ্ছা আর স্যার স্যার এই তৎপুরুষ স্যার দ্বিতীয় চতুর্থের মধ্যে ঝামেলা যেটা বুঝে যায় ওটা নিয়ে যদি আলোচনা করতেন ভালো হতো। দ্বিতীয় চতুর্থীর আলোচনাটা হচ্ছে এই বিষয়টা আপনি মনে রাখেন, ঠিক আছে? বিভক্তির একটা নির্দিষ্ট জায়গা আছে, আপনারা যারা বিভক্তি পড়ছেন তারা দেখবেন শূন্য বিভক্তিতে উল্লেখ করা আছে এ অতে, খেয়াল করছেন হয়তো। তৃতীয় বিভক্তিতে উল্লেখ করা আছে এ অতে, আবার সপ্তমী বিভক্তিতে উল্লেখ করা আছে এ অতে। তাহলে কোনটা কোন বিভক্তি, এইগুলো আসলে এই মাধ্যমে বোঝানো অসম্ভব। অবশ্যই আপনাদের বোঝাবো ইনশাল্লাহ, আল্লাহ বাঁচায় রাখুক সবাইকে, কিন্তু একটু সামনাসামনি, ঠিক আছে? এখন আপাতত আপাতত প্রশ্নটার উত্তর দিই। হ্যাঁ, কালকে যেটা বলছি যে আপাতত যদি মনে রাখেন যে যেটা সম্প্রদান কারক, সম্প্রদান বাচ্য, সেই ক্ষেত্রে আপনি ধরবেন কে, আর যেটা কর্মবাচ্য বা কর্মকারক হয় সরাসরি সেটা ধরবেন দ্বিতীয়া। তাইলে আর ভুল হবে না, মানে ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই। কিন্তু এই বিভক্তিগুলো নিজস্ব একটা নিজস্বতা আছে, একটা শৈলী আছে, সেটা বুঝতে হবে। সেটা বুঝে তারপরে বলতে হবে কোনটা কোন বিভক্তি। যেমন এ বিভক্তির কথা বললাম, কোনো সময় এ বিভক্তি হয় তৃতীয়া, কোনো সময় এভাবে শূন্য, আবার কোনো সময় এ হবে সপ্তমী। তো এই যে ঝামেলা হয় না, এগুলো ইনশাআল্লাহ সামনে আসলে দেখাই দেবেন। এটার জন্য একটা ফ্রেশ বোর্ড লাগবে, মানে এই ইলেকট্রিক বোর্ডে সম্ভব না, এটা মুছতে গেলে পুরোটাই মুছা লাগে, ওই আর একটা ঝামেলা। সেজন্য এই প্রশ্নগুলো আমরা করবো। আর আপাতত যেটা মনে রাখবো আমরা, যে চতুর্থী মানে হচ্ছে গিয়া সম্প্রদানের যেটা সেটা, আর দ্বিতীয়া যেটা এটা হচ্ছে কর্মের দ্বিতীয়া, ঠিক আছে? তো এই দুটা মনে রাখেন, শুধু আজকে না, কোনো দিনই আর ভুলবো না সম্প্রদানের চতুর্থী আর দ্বিতীয়া চিনতে, ঠিক আছে? যাই হোক, তাহলে আমরা উপপদ থেকে শুরু করব নাকি? শৈলবার ক্যামেরা কি চলে? আচ্ছা, তাহলে এখন আমরা উপপদ তৎপুরুষ সমাস থেকে শুরু করি। উপপদ তৎপুরুষ সমাসটা কি একটু ঝামেলার, এটার সাথে ধাতু, ক্রিয়া বিভক্তি এই বিষয়গুলো জড়িত থাকে। নর্মালি সংজ্ঞায় বলা হয় যে যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সাথে কৃত প্রত্যয় যোগ করা থাকে তাকে বলা হয় উপপদ। যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সাথে কৃত প্রত্যয় যোগ করা থাকে তাকে বলা হয় উপপদ। এখন এটা একটা ভেজাইলা জিনিস, এইভাবে যদি আপনি না মনে করতে পারেন তাহলে মনে করবেন যে কৃদন্ত শব্দের আগে উপসর্গ ছাড়া যাই থাকুক না কেন সেটার নামে উপপদ, ঠিক আছে? এবার একটু উদাহরণ দেখেন, আমরা বোর্ডে যাই, ঠিক আছে? যেমন ধরেন একটা জিনিস পকেট মারে যে, এটা হবে পকেট মার। এগুলো কিছু জিনিস আছে একটু সতর্কতার সাথে খেয়াল করতে হয়। আপনারা খেয়াল করতেছেন, কালকে কিন্তু বলছি যে সে যিনি তিনি থাকলে সেটা কর্মধারয় সমাস হয়, কিন্তু এখানে দেখা গেল এটার মধ্যে যে আছে, তাহলে এটা কর্মধারয় কি? উত্তর হচ্ছে না, এটা উপপদ তৎপুরুষ। কারণ এই যে এটা হচ্ছে উপপদ, ঠিক আছে? এখন সংজ্ঞাটা আবার বলি, যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সাথে কৃত প্রত্যয় যোগ করা আছে, এই যে এই পদটা একটু খেয়াল করব। মার যোগে সমান মারে। আচ্ছা, এই যে এইটা হচ্ছে ধাতু, আর এই যে এইটা হচ্ছে কৃত প্রত্যয়। তাহলে যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সাথে কৃত প্রত্যয় যোগ করা থাকে, এই যে এটার সাথে কৃত প্রত্যয় যোগ করা আছে, ঠিক আছে? তখন এই পদটা মানে প্রথম পদটার নাম হয় উপপদ, এইটা, ঠিক আছে? আবার একটু সংজ্ঞাটা, যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সাথে কৃত প্রত্যয় যোগ করা থাকে, এই পদের পরবর্তী ক্রিয়ামূলের সাথে কৃত প্রত্যয় যোগ করা আছে,
অথবা এভাবে না যায় যদি বলেন যে এটা হলো কৃত প্রত্যয় যেহেতু যুক্ত করা আছে তাহলে এটা কৃদন্ত শব্দ, কৃদন্ত শব্দের আগে উপসর্গ ছাড়া যাই থাকুক না কেন সেটাকে বলা হয় উপপদ, আর যদি উপসর্গ থাকে তাহলে সেটা হয় প্রাদি। এভাবেও আপনারা সহজে ধরে নিতে পারেন। তাহলে যে এখন এখানে মারে হচ্ছে কৃদন্ত, এই পকেটে হচ্ছে উপপদ। এখন সংজ্ঞাটা হলো উপপদের সাথে পরবর্তী ক্রিয়ামূলের যে সমাস তাকে বলে উপপদ তৎপুরুষ সমাস, ঠিক আছে? তো এখন উপপদের সাথে পরবর্তী ক্রিয়ামূল খেয়াল করে দেখেন, পকেটের সাথে এই মার দুটা যোগ হয়ে সুন্দর হয়েছে পকেট মার। এরকম জাদু করে যে জাদুকর, জাদু, আর ওই যে করের কৃত প্রত্যয়ের ধাতু হচ্ছে কর, এটা হচ্ছে জাদুকর। এখন এটা আপাতত একটু খেয়াল করতে হবে যে এটা উপপদ, কিন্তু এখানে যদি একটা প্র পরা পরিণীর এরকম কোনো উপসর্গ থাকে তাহলে সেটা হয়ে যায় প্রাদি সমাস, একটা অপ্রধান সমাস। যেমন ধরেন প্রকৃষ্ট ভাত সমান প্রভাব। এখন একটু খেয়াল করেন এই যে প্রকৃষ্ট এটার মধ্যে কৃত প্রত্যয় আছে, ঠিক আছে? তাই যে সূত্র যে সংজ্ঞাটা আমরা বললাম যে পরবর্তী ক্রিয়ামূলের সাথে কৃত প্রত্যয় যোগ করে থাকলে তাকে উপপদ বলে, ওই সংজ্ঞায় কিন্তু এই উপপদ হয়, কিন্তু ওইটা উপপদ না, ওইটা যেহেতু উপসর্গ তাই এটাকে আমরা বলবো প্রাদি সমাস, ঠিক আছে? তাইলে পরবর্তীতে কৃদন্ত শব্দ যদি থাকে তাইলে এবং কৃদন্ত শব্দের আগে যখন এরকম কোনো বিশেষ্য থাকে তখন সেটা হয় হলো উপপদ তৎপুরুষ সমাস। আর যদি এখানে প্র পরা পরিণীর ইত্যাদি থাকার পর একটা কৃদন্ত শব্দ থাকে তাহলে সেটা হয় প্রাদি সমাস। এক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একবারে একটু মনে রাখা লাগে, মনে না রাখলে কিন্তু ঝামেলা। এরকম প্রচুর আছে, যেমন পঙ্কে জন্মে যা পঙ্কজ, জল দেয় যা জলদ, আকাশে চড়ে যে খেচর, এটসেট্রা, এরকম অসংখ্য উদাহরণ উপপদ তৎপুরুষে পেয়ে যাব আমরা। আচ্ছা, তো তৎপুরুষ সমাসের এখানেই শেষ মূলত। এরপর থাকে একটা সহজ সমাস, সেটা হচ্ছে দ্বিগু সমাস। আপনারা খেয়াল করবেন অনেক বৈয়াকরণ মনে করেন দ্বিগু সমাসটা আসলে আলাদা সমাস না, এটা কর্মধারয়েরই একটা অংশ এবং তারা সেটার নাম দেয় দ্বিগু কর্মধারয়। বর্তমানে আমাদের যে বইগুলো, বোর্ডের বইগুলো, সেগুলোতেও কর্মধারয়ের অন্তর্গত করেই দেখানো হয় দ্বিগু সমাসকে। তা আমরা আলাদাভাবে পড়তেছি। দ্বি মানে হচ্ছে দুই, গো মানে হচ্ছে গরু, আর সমাহার মানে সমাহার। তাহলে দ্বিগু শব্দের অর্থ হলো দুই গরুর সমাহার, ঠিক আছে? আবার মনে করে আমি কিন্তু প্রায়ই বলি যে ব্যাকরণের সংজ্ঞার মধ্যেই তার নামগুলো, তার পরিচয়গুলো দেয়া থাকে, আপনি যদি খেয়াল করে শোনেন। তাহলে দ্বিগু মানে হচ্ছে দুই গরুর সমাহার। তো ওইখানে কিন্তু খুব সহজেই বলা হয় এখানে কী হবে, দ্বি মানে সংখ্যাবাচক শব্দ, তারপর সমাহার। তাহলে আমরা যদি সংজ্ঞায় বলি সংখ্যাবাচক শব্দ সাথে সমাহার, সমষ্টি প্রভৃতি অর্থের যে সমাস, ওইটাই হচ্ছে দ্বিগু সমাস। এবং যেটা মনে রাখতে হবে, দ্বিগু সমাস নিষ্পন্ন সমস্ত মাত্রা অবশ্যই হবে বিশেষ্য, ঠিক আছে? এই একই রকম একটা সমাস আছে, সেটা হলো সংখ্যাবাচক বহুব্রীহি। এই সংখ্যাবাচক বহুব্রীহি এবং দ্বিগু সমাস অধিকাংশ ক্ষেত্রেই এক হয়ে যায়, মানে আমরা একটু অসচেতন থাকলেই দেখা যায় যে এটা মিলে গেছে, কোনটা সংখ্যাবাচক দ্বিগু আর কোনটা। সোহেল ভাই এটা জানি কি করতেছে, লাগছিল জানি কোথায়। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে সংখ্যাবাচক বহুব্রীহি আর দ্বিগু এগুলো মিলে যায়, যেন মিলে না যায় তার জন্য আপনাদের খেয়াল রাখতে হবে এই জিনিসটা, যে যেটা সংখ্যাবাচক বহুব্রীহি সেটা অবশ্যই হয় বিশেষণ, আর যেটা দ্বিগু সেটা হয় হলো বিশেষ্য সমস্ত মাত্রা। আমি একটু সহজ করি। এগুলো একটু খেয়াল করে, চৌচালা আর চৌরাস্তা এই দুটা শব্দ আপনারা একটু বোর্ডে দেখেন। চৌচালা, এখন আপনাদের যেটা খেয়াল করতে হবো এটা বিশেষ্য না বিশেষণ সেইটা। এখন এইটা যদি ঠিকঠাক মতো খেয়াল না করা যায় তাহলে এখানে যে দুটা মিলে যাবে। এবং চৌচালা শব্দটা হচ্ছে বিশেষণ, তাই ওটার ব্যাস বাক্য করতে হবে চার চাল বিশিষ্ট যার, অথবা চার চাল আছে যার। আর চৌরাস্তা শব্দটা হচ্ছে বিশেষ্য,
এজন্য ওটার ব্যাস বাক্য করতে হবে 4 রাস্তার সমাহার। ঠিক আছে, তাইলে এই জিনিসটা খেয়াল না রাখলে কিন্তু আমার মনে করাই দিচ্ছে আমি একবারে মানে কী বলে একটা পেজ ভিউ হয়ে যাবে। এটা অবশ্য পড়াইতে পড়াইতে আপনাদের অভ্যাস হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি আপনারাও বুঝে ফেলতে পারবেন। তখন এরকম যেমন ধরেন ত্রিফলা, 3 ফলের সমাহার, ত্রিফলা সমস্ত মাত্রা বিশেষ্য, তার মানে ওইটা দ্বিগু। ঠিক আছে, আবার 4 হাতি, 4 হাত পরিমাণ যার, এটা বহুব্রীহি। এরকম তাহলে এটা সবসময় মনে রাখবেন যে বহুব্রীহি সমাস নিষ্পন্ন সমস্ত পত্র হয় বিশেষণ, আর দ্বিগু সমাস নিষ্পন্ন সমস্ত পত্র হয় হলো বিশেষ্য। এছাড়া এই দুইটাকে পার্থক্য করার আর খুব একটা উপায় থাকে না। ঠিক আছে, তাহলে দ্বিগু আলোচনাটা আমরা মোটামুটি শেষ করি। দ্বিগুতে একবারে সিম্পল একটা জিনিস যে সংখ্যাবাচক শব্দ আর সমাহার, এবং খেয়াল রাখতে হবে সমস্ত পত্র হয় হলো বিশেষ্য, নাহলে কিন্তু অন্য আরেকটা বহুব্রীহি সমাস হয়। দেন এরপর থাকে অব্যয়ীভাব সমাস। ঠিক আছে, অব্যয়ীভাব সমাসটা ইদানিং উপসর্গের আওতায় ছেড়ে দেয় ভাষাতাত্ত্বিকেরা। সুতরাং উপসর্গ চ্যাপ্টার পড়লেও হয়, আর যেহেতু আছে এবং বড় কথা হলো ইন্টারমিডিয়েটে এই সমাজগুলো আলাদা আলাদা করে 6 ভাগই পড়তে হয়, সেজন্য আপনারা মনে হয় আলাদা করে পড়াই ভালো হবে। দেন সংজ্ঞাটা এরকম যে পূর্বপদে অব্যয় নিষ্পন্ন সমাসে যদি অব্যয়ের অর্থই বিশেষভাবে প্রতীয়মান হয় তাকে অব্যয়ীভাব সমাস বলে। পূর্বপদে অব্যয় নিষ্পন্ন সমাসে, এইবার অব্যয় বলতে কিন্তু অবশ্যই ও এবং আর এগুলো খুঁজেন না, এখানে অব্যয় বলতে বোঝানো হচ্ছে উপসর্গকে। আমাদের মনে রাখতে হবে উপসর্গ এক ধরনের অব্যয়। তাহলে আমরা যদি এভাবে বলি পূর্বপদে অব্যয় নিষ্পন্ন সমাসে, মানে উপসর্গ নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থ বিশেষভাবে প্রতীয়মান হয় তাকে বলে অব্যয়ীভাব সমাস। এবং আমাদের মনে রাখতে হবে শুধুমাত্র উপসর্গের অর্থযোগেই এই পুরা সমাসটা গঠিত হয়। জাস্ট উপসর্গের অর্থগুলো যদি আপনাদের জানা থাকে তাহলে সিম্পলি অব্যয়ীভাব সমাস চেনা যায় একবারে সোজা। অর্থাৎ উপসর্গ পড়া আছে আপনার, তার মানে অব্যয়ীভাব সমাস পড়া আছে। যেমন আকণ্ঠ, কণ্ঠ পর্যন্ত অব্যয়ীভাব সমাস চিনব কীভাবে? সামনে একটা আ আছে, উপসর্গের আ। তারপর ক্ষুদ্র গ্রহ, উপগ্রহ, সামনে একটা উপ আছে, উপসর্গ, তার মানে অব্যয়ীভাব সমাস। এরকম এটার আলোচনা মোটামুটি মনে করেন একবারে সহজ সরল সিম্পল। আপনারা দেখবেন খেয়াল করে ব্যাস বাক্যে অব্যয় থাকে না, সমস্ত পদে একটা অব্যয় অবশ্যই অতিরিক্ত উড়ে এসে জোরে বসে এরকম বলা যেতে পারে। ঠিক আছে, এই দিক থেকে খেয়াল করলে আপনারা খুব সহজেই অব্যয়ীভাব চিনতে পারবেন। তারপরে প্রাদি সমাসের সামনেও একটা উপসর্গ মানে অব্যয় পাবেন। তারপর অব্যয়ীভাব সমাসের সামনে উপসর্গ আছে, নয় তৎপুরুষ নয় বহুব্রীহির আগেও উপসর্গ আছে। আর এইগুলোর পার্থক্যগুলো বুঝাই দিতে গেলে একটু সময় লাগবে। ঠিক আছে, আমি আপনাদের ইনশাআল্লাহ সামনাসামনি যখন ক্লাস হবে তখন ধরাই দেবনি যে আপাতত মনে করেন 100টার মধ্যে 99টা ক্ষেত্রে অব্যয়ীভাব সমাসের সামনে অব্যয় চলে আসে। ঠিক আছে, মানে উপসর্গ চলে আসে, এ থেকে চেনা যায় যেটা অব্যয়ীভাব সমাস। কিন্তু ওই বাকি 1%-এর ক্ষেত্রে দেখা যায় কিছু সমস্যা হয়। যেমন একটু আগে আমি প্রাদি সমাসের কথা বললাম, ওটার সামনেই মনে করেন যে কী বলে একটা উপসর্গ আছে, কিন্তু তারপরে ওইটা আপনার অব্যয়ীভাব সমাস না, নয় তৎপুরুষ নয় বহুব্রীহি পাবেন। তো দেন এগুলো আপনারা যখন একটু আলাদা করে পড়তে থাকবেন খেয়াল করে, তখন আপনাদের কাছে এই প্রশ্নটা জাগবে যে কী ব্যাপার, এটা তো এক হলো না বা এক হইলে মিলে গেল। সেই ক্ষেত্রে সেটা নিয়ে আমরা পরে কথা বলবো ইনশাআল্লাহ। এখানে তো সীমিত, আপনারা বুঝতেছেন যে সুযোগ সুবিধা সব সীমিত, এই জন্য আমাদের অনেক ক্ষেত্রেই দেখা যায় যে একটু সমস্যাও হয়। যাই হোক, তো এরপর থাকে বহুব্রীহি। ঠিক আছে, সংজ্ঞাটা এরকম যে সমাসে পূর্বপদ এবং পরপদের কোনো পদের অর্থই বিশেষভাবে প্রতীয়মান হয় না তাকে বলে বহুব্রীহি সমাস। তাহলে যে সমাসের পূর্বপদ এবং পরপদ এর কোনোটার অর্থই বিশেষভাবে প্রতীয়মান হয় না সেটাকে বলা হয় হলো বহুব্রীহি সমাস। তার মানে বহুব্রীহি সমাসে তৃতীয় কোনো অর্থ প্রধান থাকে। আমরা একটা উদাহরণে যদি যাই একটু খেয়াল করেন। ঠিক আছে, আমরা যদি এইভাবে লিখি শব্দটা 80-20, অথবা ধরেন নীলকণ্ঠ, এগুলোতে যদি দেখি তাহলে দেখবেন যে 80-20-এর ব্যাস বাক্য হবে 80-তে 20 আছে যার, আর পরেরটার ব্যাস বাক্য হচ্ছে নীলকণ্ঠ যার। এই দুইটা জিনিস, 80 মানে হচ্ছে 80 মানে হচ্ছে দাঁত, আর 20 মানে হচ্ছে 20।
তাহলে 80-20 শব্দের অর্থ দাঁতে বিষ। দেখেন এখানে 80-20 বলতে বোঝাই হলো সাপকে, 80ও বোঝাইলো না 20ও বোঝাইলো না। নীলকণ্ঠ ব্যাসবাক্যটা এরকম, নীলকণ্ঠ যার, এখানে নীল বা কণ্ঠ মানে গলা, কোনোটাই বোঝায় নাই। নীলকণ্ঠ বলতে বোঝায় হিন্দুদের এক প্রধান দেবতা শিব বা মহাদেবকে। তার জন্য বহুব্রীহি সমাসে পূর্বপদ পরপদ কোনো পদের অর্থই ঠিক থাকে না, তৃতীয় একটা পদের অর্থ হয়। আর বহুব্রীহি সমাসের বহুব্রীহির ব্যাসবাক্য হচ্ছে বহুব্রীহি আছে যার। বহু মানে অনেক, ব্রীহি মানে হচ্ছে ধান। বহুব্রীহি শব্দের অর্থ হলো অনেক ধান, কিন্তু এখানে অনেক ধান না বুঝাইয়া বোঝাবে ধানের মহাজনকে। তাহলে অনেকও বুঝাইলো না, ধানও বুঝাইলো না, তৃতীয় ব্যক্তি, সুতরাং বহুব্রীহি সমাস। ওই যে বললাম না, বলি না আমি যে সময় হলো শব্দের মধ্যেই তার পরিচয় দেওয়া থাকে, ব্যাকরণের সংজ্ঞার মধ্যেই পরিচয় দেওয়া থাকে, এটার মধ্যেও ওরকম দেওয়া আছে। এখন বহুব্রীহি সমাসের মধ্যে অনেকগুলো ছোট ছোট নিয়ম থাকে, আপনারা একটু দেখবেন। এগুলা তো বোঝানোর কিছু না, যেমন ধরেন গন্ধ থাকলে গন্ধা হয়, তারপর হলো রাজা থাকলে রাজ হয়, চূড়া থাকলে চূর হয়, যেমন চন্দ্রচূড়ায় যার চন্দ্রচূড়, গন্ধের জায়গায় গন্ধা। তারপর হলো এরকম কিছু, এটার জায়গায় সেটা, এটার জায়গায় সেটা, তার ওইরকম হয়। ওটা দেখলে, উদাহরণ সব দেখলে আপনারা বুঝতে পারবেন প্রথম দিকের নিয়মগুলো। এরপর বহুব্রীহি সমাস হচ্ছে 8 প্রকার, ঠিক আছে? সমানাধিকরণ, ব্যাধিকরণ, ব্যতিহার ইত্যাদি ইত্যাদি। আমরা সিরিয়ালে আসি সমানাধিকরণ আর ব্যাধিকরণে। এইটা একটা উদ্ভট জিনিস আমি মনে করি, যে পূর্বপদ পরপদ যে কোনো একটা যদি বিশেষণ হয় তাহলে সমানাধিকরণ বহুব্রীহি, আর যদি কোনোটাই বিশেষণ না হয় অর্থাৎ দুইটাই বিশেষ হয় তাকে বলা হয় ব্যাধিকরণ বহুব্রীহি, ঠিক আছে? তাহলে একটা জিনিস খেয়াল করেন, আমরা উপমান কর্মধারায়ও পাইছি যে যদি একটা বিশেষণ থাকে তাহলে হয় উপমান কর্মধারয়, কোনোটাই যদি বিশেষণ না হয় তাহলে হয় উপমিত কর্মধারয় সমাস। এখন এইখানে এসে বহুব্রীহিতে এসেও কিন্তু আমরা একটা অদ্ভুত মিল পাইলাম, যে যদি সমস্ত পদে কোনো একটা বিশেষণ থাকে তাহলে হয় সমানাধিকরণ, যদি বিশেষণ না থাকে দুইটাই মানে বিশেষ হয় তাহলে হলো ব্যাধিকরণ। উদাহরণ বোর্ডে খেয়াল করলে বলবেন 80-20 দুইটাই বিশেষ্য, তাহলে ওটা সমানাধিকরণ। আর নীলকণ্ঠ প্রথম শব্দটা নীল, এটা বিশেষণ, সুতরাং এটা হচ্ছে সমানাধিকরণ। এ হলো পার্থক্য। তারপর ব্যতিহার। ব্যতিহার বহুব্রীহি হলো, সংজ্ঞাটা সহজ করেই দেয় অনেকেই, যে ক্রিয়ার পারস্পরিক অর্থে ব্যতিহার বহুব্রীহি হয়। ক্রিয়ার পারস্পরিকতা, রিপ্লাই বলে ইংরেজিতে যেটা, অর্থাৎ দুইজন কর্তা একত্রে এক জাতীয় কাজ করলে সেটা ব্যতিহার হয়। যেমন পাগলে পাগলে ঝগড়া করতেছে, এখানে পাগল পাগল, এটা একটা ব্যতিহার। তারপর রাজায় রাজায় যুদ্ধ, এখানে রাজায় রাজায়, এটা একটা ব্যতিহার। ঠিক এরকম দুইটা কর্তা মিলা যদি একত্রে এক জাতীয় কাজ করে ওটাকে বলে ব্যতিহার। যেমন হাতে হাতে যে যুদ্ধ, হাতাহাতি, কানে কানে যে কথা, কানাকানি, একটু খেয়াল করলেই দেখবেন এখানে দুইটা কর্তা লাগে এবং একজন আরেকজনের বিপরীতে হতে হয়, নইলে সেটা ব্যতিহার হয় না। এবং ব্যতিহার বহুব্রীহি সমাসের সমস্ত পদে আরেকটা জিনিস লক্ষণীয় থাকে, প্রথমটায় হয় আ, পরেরটায় হয় ই। যেমন লাঠিতে লাঠিতে যুদ্ধ, আপনি দেখবেন লাঠির সাথে যোগ হয়েছে লাঠা, পরেরটাই হলো ই লাঠি। হাতা হাতি, অর্থাৎ প্রথমটায় আ, পরেরটায় ই যোগ হয়, ঠিক আছে? এটাও সোজা। তো সমানাধিকরণ, ব্যাধিকরণ, ব্যতিহার, তারপর থাকে নয় বহুব্রীহি। এখানে দুইটা সমাস একই রকম, একটা নয় বহুব্রীহি আর একটা নয় তৎপুরুষ। এখানেও খেয়াল রাখতে হয় যে নয় জিনিসটা কি, বাংলা ভাষায় যতগুলো শব্দ আছে অভিধানের ডিকশনারিতে আপনারা দেখবেন খেয়াল করে, এর কোনোটা সদর্থক অর্থাৎ হ্যাবোধক, অর্থাৎ এটার অর্থ আছে, ঠিক আছে, ভালো, সুন্দর, গঠনমূলক কিছু। আবার কোনো শব্দ আছে যেটার অর্থ নেই, নাই, অভাব, খারাপ, পচা, এই ধরনের কিছু। সেদিক থেকে খেয়াল রাখতে হয় যে শব্দের অর্থ গঠনগতভাবে শব্দের অর্থ ভালো, সুন্দর, সেটা ইতিবাচক শব্দ, ঠিক আছে? যেমন ধরেন কাজ, এটা ইতিবাচক শব্দ, যখন বলবো অকাজ তখন এটা হচ্ছে নেতিবাচক শব্দ। তো তাইলে খেয়াল রাখতে হয় এরকম নেতিবাচক শব্দ যে সমাস, সেটা নয় সমাস। তৎপুরুষের বেলায় হলে বলে নয় তৎপুরুষ, আর বহুব্রীহির বেলায় হলে বলে নয় বহুব্রীহি, ঠিক আছে? একটা উদাহরণ দেই। এই যে ন কাজ সমান অকাজ, এখানে দেখেন খেয়াল করে, নেই কাজ আর অকাজ, ওই যে সামনে নেতিবাচক অ আছে, এই জন্য এটা নয় তৎপুরুষ, ঠিক আছে? আর যখন এটা নয় তৎপুরুষ, এই কারণে বোঝানো হচ্ছে পরপদের অর্থে প্রাধান্য পাচ্ছে তাই।
কিন্তু যদি কোনো পদের অর্থই প্রাধান্য থাকতো না তাহলে সেটা নয় বহুব্রীহি হইতো। এই হলো পার্থক্য দুইটার মধ্যে। এবং আরেকটা জিনিস থাকে, এই নয়ের পরে যদি ব্যঞ্জন থাকে, এটা একটু মনে রাখেন, নাহলে আবার ঝামেলায় পড়বেন। এরপরে যদি ব্যঞ্জন থাকে তাহলে হয় অ, আর এই নয়ের পরে যদি স্বর হয় তাহলে থাকে হয় হলো অনা। এটা আবার খেয়াল রাখতে হবে যে ন কাজ অকাজ, এই যে ক মানে ব্যঞ্জন বর্ণ ছিল তাই অযোগ হয়েছে। আর যদি স্বর থাকতো, ঠিক আছে, যেমন ধরেন কি বলে ওই ন সার, তাহলে হবে সরি এত উদাহরণ খেয়াল করতে পারতেছি না এখন। নিয়মটা খেয়াল রাখেন যে নয়ের পরে ব্যঞ্জন আছে তাহলে অ হবো, আর যদি থাকে তাহলে মানে নয়ের পর যদি স্বর থাকে তাহলে হবে হলো অনা। আচ্ছা, এই নিয়মের উদাহরণ যদি পরে মনে হয় তাহলে বলে দেবো, ঠিক আছে। এরপর থাকে হলো আপনার প্রত্যয়ান্ত বহুব্রীহি, যে বহুব্রীহি সমাসের শেষে অতিরিক্ত একটা প্রত্যয় আসে। নামটা আবার মনে করাই দিচ্ছি, প্রত্যয়ান্ত বহুব্রীহি শব্দটার মধ্যেই কিন্তু পরিচয়টা অলরেডি দেওয়া আছে। প্রত্যয়ান্ত শব্দের অর্থ হচ্ছে প্রত্যয় অন্তে যার, অর্থাৎ প্রত্যয় শেষে যার, ঠিক আছে। এই দিক থেকে কিন্তু প্রত্যয়ান্ত বহুব্রীহি নামটা যদি আপনি ঠিকঠাক মতো খেয়াল রাখেন তাহলে কিন্তু আপনার হয়ে গেল, যেটার পরে প্রত্যয় আছে। আমি তো মুখে মুখে দিয়ে বলি, যেমন একদিকে দুই দিকে মন যায়, আমার কথা দমন, কিন্তু আমরা বলি দমনা, যে শেষে একটা অতিরিক্ত আ আসতো প্রত্যয়, এই জন্য এটার নাম প্রত্যয়ান্ত বহুব্রীহি। আবার ধরেন সুন্দর মন যার, আমার কথা ছিল সুমন, আমরা বলি সুমনা, তার অতিরিক্ত একটা আ প্রত্যয় চলে আসতো, এই জন্য এটাকে বলা হয় হলো প্রত্যয়ান্ত বহুব্রীহি। তারপর কি বলে নিপাতনে সিদ্ধ বহুব্রীহি আছে একটা, ওটা তো নিপাতনে শুদ্ধ জিনিসটা ব্যাকরণে এইভাবে ব্যবহৃত হয় যে ব্যাকরণিকভাবে শুদ্ধ না, কিন্তু সেটাকে শুদ্ধ হিসাবে আমরা ধরি, শুদ্ধ হিসাবেই আমরা বিবেচনা করি, এই জন্য এটাকে বলা হয় নিপাতনে সিদ্ধ। তো এখন এরকম যেমন ধরেন নিপাতনে সিদ্ধ বহুব্রীহির মধ্যে আছে হলো দ্বীপ, দুই দিকে অপজার তাকে বলে দ্বীপ। তারপর অন্তরীপ, অন্তর্গত অপজার অন্তরীপ, এরকম অসংখ্য নিপাতনে সিদ্ধ বহুব্রীহি আছে, এটা তো খুঁজে নিয়েন। তো এই নিপাতনে সিদ্ধ বহুব্রীহি ব্যাকরণের এইটা যেখানেই পাবেন উদাহরণগুলো মুখস্থ করে ফেলবেন ঝটপট। কারণ যেমন ধরেন দুই দিকে অপজার দ্বীপ, আর এটা যে নিপাতনে সিদ্ধ, এটা কেমন বুঝবেন? যদি আপনি ব্যাকরণিকভাবে জিনিসটা মনে করতে চান তাহলে ব্যাকরণের সবগুলো নিয়ম মুখস্থ করতে হবে, করার পরে আপনি দেখবেন যে এটা তো কোনো নিয়মের মধ্যে পড়লো না, তাহলে এটা নিশ্চিত নিপাতনে সিদ্ধ। কারণ এতগুলো নিয়ম মুখস্থ করা এটা কঠিন একটা কাজ। তো সেই জন্য সহজ করে ওই যে 4-5টা করে উদাহরণ থাকে, দেখবেন নিপাতনে সিদ্ধ বহুব্রীহি, নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি, নিপাতনে ব্যঞ্জন সন্ধি, এরকম প্রায় সবগুলো আইটেমের শেষে এরকম কিছু কিছু 2-4টা করে নিপাতনে সিদ্ধ পাবে। পুরুষবাচক স্ত্রীবাচক শব্দ যখন পড়তে যাবেন তখন দেখবেন নিত্য স্ত্রীবাচক, নিত্য পুরুষবাচক শব্দ অসংখ্যবার অসংখ্য পরীক্ষা এগুলো থাকে। সুতরাং এগুলো ওই যে একই হিসাব, কিন্তু যে সবগুলো নিয়ম যদি আপনি জানেন তাইলে আপনি নিয়মে অ্যাপ্লাই করে বলতে পারবেন সেটা নিপাতনে সিদ্ধ। পরীক্ষার মধ্যে বা ক্লাসরুমে যে অতগুলো নিয়মে অ্যাপ্লাই করার সুযোগ করি, এজন্য খুব সহজ সরল হিসাব যেটা সেটাই একটু মুখস্থ করে জেনে নেওয়া। দেন অপ্রধান সমাসের মধ্যে এখন থাকে হলো নিত্য সমাস। এটাও বলতে হয় যেটা আক্ষরিকভাবে কোনো সমাস না, আনুষ্ঠানিকভাবে কোনো সমাস না। এগুলো হচ্ছে আপনার ওই কি বলে শব্দগুলো নিত্য সমান থাকে, অর্থাৎ সমাস শব্দের অর্থ যদি আমরা মিলন, সংক্ষেপীকরণ, একপদীকরণ, তাহলে ওর মধ্যে সবই আছে, কিন্তু এটা আনুষ্ঠানিকভাবে কোনো সমাস না, ঠিক আছে। যেমন ধরেন দেশান্তর, কালান্তর, লোকান্তর, তারপর আমরা, কালসা, এগুলো হচ্ছে সব নিত্য সমাসের উদাহরণ। এগুলো মার্ক হওয়ার কয়েকটা উদাহরণ আছে, একটু মুখস্থ করে নেওয়া, ঠিক আছে। দেন মোটামুটিভাবে অনলাইনে যতটুকু বলা সম্ভব সেটুকু তো আমরা বললাম ইনশাআল্লাহ। এবং তারপরেও আপনারা একটু দেখেন, সমাজটা একটু বড় বিষয়, এটা আগে একটু ভালো মতো পড়েন, পড়ার পরে কিছু সমস্যা হবে, আমরা পরের ক্লাসে সেগুলো নিয়ে আবার কথা বলবো। ঠিক আছে, যে সমস্যাগুলো থাকলে মানে যে এই সমস্যাগুলো দেখা যায়, আমি নিজেও আজকে অনেকগুলো ধরে দিছি, এগুলো নিয়ে কথা বলবো পরে। তো ইনশাআল্লাহ, ঠিক আছে। এখন আমার